আমি ছিলাম বাবা মায়ের একমাত্র সন্তান। আমার বাবা একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। আমাদের নিজস্ব বাড়ি ছিল না, তাই একটা ভাড়া বাড়িতে থাকতাম আমরা। আমার মা ছিলেন একজন গৃহবধূ, যার সারাটা দিন বাড়ির কাজ করেই সময় চলে যেত। আমার বাবার কোনো জমি জায়গা বা পৈতৃক সম্পত্তি ছিল না। ওনার জীবনে শুধু একটাই স্বপ্ন ছিল, মেয়ে পড়াশোনা করে একজন বড় ডাক্তার হবে। আমিও বাবার সেই স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তার জায়গায় এমন কিছু ঘটল যা আমি কেন, আমার পরিবারও কোনোদিনও কল্পনা করতে পারেনি। ক্লাস 12 পর্যন্ত আমি পড়াশোনায় বেশ ভালো ছিলাম। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষাতেই আমি ফার্স্ট ডিভিশনে পাশ করেছিলাম। কিন্তু কলেজে উঠেই আমার মন পড়াশোনার দিক থেকে সরে যায়। আর তার কারণ ছিল মনোজিৎ। কলেজের ফার্স্ট ইয়ারে আমার সাথে মনোজিতের পরিচয় হয়। মনোজিৎ ছিল খুব স্মার্ট আর হ্যান্ডসাম একটা ছেলে। যে কোনো মেয়েই ওকে দেখে প্রেমে পড়ে যাবে। সেই বছর সরস্বতী পুজোর দিন মনোজিৎ সুযোগ বুঝে আমাকে প্রপোজ করলো। সব বন্ধুদের সামনেই বলল, মেঘা, আমি তোমাকে ভালোবাসি। আমিও আর একটু সময় নষ্ট না করে সাথে সাথে জবাব দিলাম, আমিও তোমাকে ভালোবাসি। কারণ এটা সত্যি যে আমারও ওকে মনে মনে ভালো লাগতো। তাছাড়া কলেজের মেয়েরা যে ছেলেটার জন্য পাগল, সে এত মেয়ে থাকতে আমায় প্রপোজ করলো। আমি তো ভেবেই পাগল হয়ে যাচ্ছিলাম। এরপর থেকে প্রায় আমরা কলেজে না গিয়ে একে অপরের সাথে সময় কাটাতাম। কখনো মুভি দেখতে যেতাম বা কখনো পার্কে গিয়ে দুজনে সময় কাটাতাম। তবে আমার বাবা মা এই ব্যাপারে কিছুই বুঝতে পারেননি। আসলে আমার উপর বাবা মায়ের খুব বিশ্বাস ছিল, তাই আমি কোথায় যাচ্ছি, কি করছি, এসব কিছুই ওনারা জানতে চাইতেন না। এইভাবেই আমাদের সম্পর্ক চলতে থাকলো। ঠিক 1 বছর পরে একদিন মনোজিৎ আমাকে ওর ফ্ল্যাটে যেতে বলে। ওর পরিবার মেদিনীপুরে থাকে, তাই মনোজিৎ পড়াশোনার জন্য একাই শহরে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে। শুনেছি ওর বাবা গ্রামের একজন প্রভাবশালী নেতা। টাকা পয়সারও কোনো অভাব নেই ওদের। প্রতি মাসে ছেলের হাত খরচের জন্য 15,000 টাকা পাঠাতেন। আমি মনোজিৎকে খুব ভালোবাসতাম। ওর ওপর আমার বিশ্বাস ছিল। তাই ও একা ফ্ল্যাটে থাকে এটা জানা সত্ত্বেও আমি ওর ওপর ভরসা করে ওর ফ্ল্যাটে যেতে রাজি হই। কলেজে পরীক্ষা আছে, ফিরতে দেরি হবে, বাড়িতে এই বলে আমি মনোজিতের সাথে ওর ফ্ল্যাটে গেলাম। আমরা দুজনে ওর বেডরুমে বসে গল্প করছিলাম, নিজেদের মনের কথা, ভালোবাসার কথা। তখনই হঠাৎ কথা বলতে বলতে মনোজিৎ আমাকে জড়িয়ে ধরে আর আমার কাছে আসার চেষ্টা করে। আমি প্রথমে এতে রাজি না হলেও মনোজিৎ আমাকে প্রমিস করে যে পড়াশোনা শেষ হলেই ও আমাকে বিয়ে করবে। আমি ওর কথায় সেদিন বিশ্বাস করে নিজের সব কিছু মনোজিতের হাতে সঁপে দিয়েছিলাম। এরপর থেকে প্রায় কলেজে যাওয়ার নাম করে আমি মনোজিতের ফ্ল্যাটে যেতাম আর ওখানে গিয়ে আমরা দুজনে ঘনিষ্ঠ হতাম। কিন্তু আমি যে মনোজিৎকে বিশ্বাস করে ভুল করেছিলাম সেটা আমি তখন বুঝতে পারলাম যখন কিছুদিন পর আমি জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট। আমি মনোজিৎকে বিয়ের কথা বলতেই ও রেগে গেল, বলল অ্যাবর্শন মানে গর্ভপাত করিয়ে নাও। কিন্তু আমি গর্ভপাত করাতে রাজি হইনি। আমি মনোজিৎকে বুঝিয়ে বলি যে এটা আমাদের ভালোবাসার প্রতীক। আমি বিয়ে করে এই সন্তানের জন্ম দিতে চাই। আর তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি না হও, তাহলে আমি পুলিশের কাছে গিয়ে সব সত্যি কথা বলে দেবো যে তুমি আমাকে মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন আমার সাথে সহবাস করেছ। এ কথা শুনে মনোজিৎ রেগে যায় আর আমাকে হুমকি দিতে শুরু করে। বলে, তুমি যদি আমাকে বিয়ে করার জন্য জোর করো, তাহলে আমি পুলিশকে বলবো তুমি একজন দেহ ব্যবসায়ী। তুমি আমার কাছ থেকে 10 লক্ষ টাকা চেয়েছিলে, আমি দিতে রাজি হইনি বলেই তুমি এখন আমাকে ব্ল্যাকমেল করছো। তাছাড়া তুমি তো জানোই আমার বাবা একজন প্রভাবশালী নেতা। এইসব করতে আমার খুব একটা অসুবিধা হবে না।
এরপর মনোজিৎ নিজের মোবাইলটা আমার হাতে দেয়। আমি ফোনটা হাতে নিতেই দেখি ওর ফোনে আমার বেশ কিছু ছবি, যেখানে আমার আর মনোজিতের বেশ কিছু ঘনিষ্ঠ অবস্থার ছবি তোলা ছিল। তবে তার মধ্যে 3-4টে ছবিতে আমাকে অন্য পুরুষদের সঙ্গেও ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে। আমার তো দেখে মাথায় ঘুরে গেল, এসব কি? আমি তো কখনো অন্য কারোর সঙ্গে কিছু করিনি। একমাত্র মনোজিতের সাথেই আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাহলে এসব কি? আমি চুপচাপ খাটে বসে পড়লাম। চোখ দিয়ে জল বেরোতে থাকলো আমার। মনোজিৎ তখন হাসতে হাসতে বলল, তুমি ভাবছো তো যে আমার সাথে ছাড়া তুমি তো অন্য কোনো ছেলের সাথে শারীরিক সম্পর্ক রাখোনি? তাহলে ফটোতে আরও 2টো ছেলে আসলো কি করে? এই ছবি বা কোথা থেকে এলো? মনোজিতের কথা শুনে আমি এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিলাম। তখন ও বলল, তাহলে শোনো, আমি প্রথম থেকেই জানতাম তুমি একটা সহজ সরল ভদ্র পরিবারের মেয়ে। তুমি সহজে আমার কথায় রাজি হবে না। তাই আমি তোমাকে বেশ্যা প্রমাণিত করার জন্য একটা প্ল্যান করেছিলাম। একদিন তুমি যখন আমার ফ্ল্যাটে এসেছিলে, আমি তোমার কোল্ড ড্রিঙ্কসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। তুমি যখন অজ্ঞান হয়ে পড়েছিলে, তখন আমি আমার 2জন বন্ধুকে ডেকে এনেছিলাম। তারপর এক এক করে ওদের সবার সাথেই তোমার ঘনিষ্ঠ অবস্থার ছবি তুলি, নোংরা ভিডিও বানাই, ঠিক যেন তোমাকে দেখে মনে হয় একজন দেহ ব্যবসায়ী। মনোজিতের কথা শুনে আমার তো পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আমি যাকে নিজের সব কিছু দিয়ে ভালোবেসেছিলাম, আজ সে আমার সাথে এত নোংরা একটা খেলা খেলল। মনোজিৎ তখন হাতে একটা সিগারেট ধরিয়ে আমার মুখের সামনে এসে বলল, আমি যা বলছি সেটা মন দিয়ে শোনো। আমার 2 লক্ষ টাকা চাই। তুমি যদি নিজের সম্মান বাঁচাতে চাও, তাহলে 1 সপ্তাহের মধ্যে আমায় 2 লক্ষ টাকা দাও। আমি তোমার সব ফটো ভিডিও যা কিছু আছে সব ডিলিট করে দেবো। আর যদি না দাও, তাহলে তোমার ছবি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেবো। তখন তোমার কি অবস্থা হবে বুঝতে পারছো তো? তুমি আর তোমার বাবা মা সমাজে মুখ দেখাতে পারবে না। আমি অবাক হয়ে শুধু মনোজিতের কথা শুনছিলাম, আর মনোজিৎ বলেই যাচ্ছিল, আর যদি টাকা দিতে না পারো, তাহলে 1 বছরের জন্য তোমাকে দেহ ব্যবসায়ীর কাজ করতে হবে। আমি যেসব কাস্টমারকে তোমার কাছে পাঠাবো, তাদেরকে তোমার খুশি করতে হবে। 1 বছর পর আমি তোমার সব ফটো ভিডিও ডিলিট করে দেবো। রাজি থাকলে বলো, না হলে কাল সকালেই তুমি নিজের সুন্দর সুন্দর ছবি আর ভিডিওগুলো ইন্টারনেটে দেখতে পাবে। এই বলে ও একের পর এক সিগারেটে টান দিতে থাকলো। আমি বুঝতে পারি যে মনোজিৎ আমার সাথে মিথ্যে ভালোবাসার নাটক করে আমায় খুব ভালোভাবেই ফাঁসিয়েছে। আমি কাঁদতে কাঁদতে ওর সামনে হাত জোর করে মিনতি করি, প্লিজ মনোজিৎ, আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। দয়া করে তুমি আমার এত বড় ক্ষতি করো না। আমি এ কাজ করতে পারবো না, প্লিজ দয়া করো আমার উপর। কিন্তু মনোজিৎ আমার একটা কথাও শুনল না। তখন আমি আর কোনো উপায় না দেখে মনোজিতের কাছে 1 সপ্তাহের সময় চাইলাম। তবে 4-5 দিন কেটে যাওয়ার পরও মনোজিতের এই নোংরা খেলার হাত থেকে নিজেকে বাঁচানোর কোনো উপায় আমি বার করতে পারলাম না। তখন আমি ঠিক করলাম নিজেকেই শেষ করে ফেলবো। আত্মহত্যা ছাড়া আর কোনো পথ ছিল না আমার কাছে। কিন্তু একদিন হঠাৎ আমি খবরের কাগজে মনোজিতের ছবি দেখলাম। ছবির উপরে বড় বড় অক্ষরে লেখা ছিল, প্রভাবশালী নেতা মনোজ রায়ের ছেলে রেপ করার অপরাধে পুলিশের হাতে ধরা পড়ল। এই খবরটা দেখে আমি যেন নতুন জীবন পেলাম। তবে আমি এটাও ভেবে নিয়েছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে আমি এই শহর থেকে অনেক দূরে চলে যাব। তাই একদিন সুযোগ বুঝে আমি মাকে বললাম, মা, আমার আর পড়াশোনা করতে ভালো লাগে না। আমার মা এই ব্যাপারে বাবার সাথে কথা বলল, আর কিছুদিনের মধ্যেই একটা ভালো পরিবারে আমার বিয়ে ঠিক করা হলো। 2 মাস পর আমার বিয়ে রাজীবের সাথে হয়ে গেল। রাজীব কলকাতার এক নামকরা সরকারি স্কুলের ইংরেজির টিচার। রাজীব আমাকে খুব ভালোবাসতো, আমার খেয়াল রাখতো। তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি মাও ভীষণ ভালো মানুষ। কিছুদিনের মধ্যেই
আমি নিজের অতীতের কথা ভুলে গেলাম। তাছাড়া আমার বিশ্বাস ছিল মনোজিৎ আমার জীবনে আর কোনোদিনও ফিরে আসবে না। আমি ওর থেকে অনেক দূরে চলে এসেছি। আদালতে মনোজিতের 5 বছরের সাজা হয়েছে। ও তো জানেই না আমি কোথায় আছি। আমি আমার কালো অতীতকে নিজের জীবনে আর ফিরে আসতে দেব না। কিন্তু সেটা আর হয়নি। 5 বছর পর একদিন সন্ধ্যায় মনোজিতের ফোন এলো। ও আমাকে হোটেলে দেখা করতে বলল, আর সাথে এটাও বলল যদি আমি ওর কথা মতন হোটেলে দেখা করতে না যাই তাহলে ও আমার স্বামী রাজীবকে সব ফটো আর ভিডিও দেখিয়ে দেবে। পরের দিন রাজীব বেরিয়ে যাবার পর আমিও মনোজিতের কথা মতন ওর সাথে দেখা করতে হোটেলে গেলাম। ওখানে গিয়ে মনোজিৎ আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি ঠিকই, কিন্তু ও আবার আমায় 5 বছরের আগের কথা মনে করিয়ে দিল। কারণ ও আগের শর্তটাই দিল, 2 লক্ষ টাকা দিতে হবে, না হলে ও ইন্টারনেটে আমার ফটো ভিডিও ছেড়ে দেবে। আমি আবার চিন্তায় পড়ে গেলাম। আমার কাছে তো অত টাকা নেই। তাছাড়া রাজীবের কাছে যদি টাকা চাইও তাহলে কি বলে চাইবো? আমি রাজীবকে ঠকাতে পারবো না। তাই আমি তখনই মনোজিৎকে বলে দিলাম, না আমি তোমাকে কোনো টাকা দেবো, আর না আমি আমার স্বামীকে ঠকাবো। তোমার যা করার করে নাও। মনোজিৎ খুব ঠান্ডা মাথার ছেলে, তাই আমার কথা শুনে ও রেগে যায়নি, আর না আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে। ও আমাকে ভাবার জন্য 2 দিন সময় দিল। হোটেল থেকে এসে সারা রাত আমার মাথায় শুধু একটা কথাই ঘোরাফেরা করছিল, আমার এখন কি করা উচিত? নিজের স্বামীকে সব কিছু বলে দেওয়া উচিত, নাকি মনোজিতের কথা মতন দেহ ব্যবসা করা উচিত? এই দুটো রাস্তার মধ্যে যে কোনো একটা রাস্তা আমায় বেছে নিতে হবে, কারণ 2 লক্ষ টাকা দেওয়ার মতন ক্ষমতা আমার নেই। শেষ পর্যন্ত অনেক ভেবে আমি এটাই ঠিক করলাম যে আমার স্বামী রাজীবকে আমি সব কিছু বলে দেবো, তারপর যা হয় হবে। পরের দিন বিকেলে রাজীব যখন স্কুল থেকে বাড়ি এলো, আমি ওকে দেখেই জড়িয়ে ধরি আর কাঁদতে থাকি। রাজীব অনেক চেষ্টা করলো আমায় চুপ করানোর, আর জিজ্ঞেস করলো কি হয়েছে, আমি এইভাবে কাঁদছি কেন। আমি এবার মনে সাহস নিয়ে রাজীবকে মনোজিতের ব্যাপারে সব সত্যি কথা বলে দিলাম। আমি আমার স্বামীর কাছ থেকে আর কিছু লুকালাম না। রাজীব খুব বুদ্ধিমান আর শান্ত স্বভাবের ছেলে। ও মানুষের খারাপ দিকটা ভুলে গিয়ে ভালো দিকটাকে নিজের করতে পারে। ও অতীতে না, বর্তমানে বিশ্বাসী। রাজীব আমাকে ক্ষমা করে দিল আর আমায় জড়িয়ে ধরে বলল, তুমি অতীতের কথা ভুলে যাও। তুমি অতীতে কি করেছো, কার সাথে তোমার সম্পর্ক ছিল, সেটা জানার আমার কোনো দরকার নেই। এখন তুমি আমার বউ, আর আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি কোনো চিন্তা করো না। এখানকার থানার ইন্সপেক্টর আমার খুব ভালো বন্ধু। আমি ওকে বলে সব ব্যবস্থা করে দেব। ভয় পেও না, কেউ তোমার ব্যাপারে কিচ্ছু জানতে পারবে না। ওর কথা শুনে আমি ওকে জড়িয়ে ধরে আবারও কাঁদতে শুরু করলাম, আর রাজীবকে আমার জীবনে আনার জন্য ভগবানকে ধন্যবাদ জানালাম। বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।